বন্ধুরা, সম্প্রতি আমি একটি অসাধারণ হলিউড মুভি দেখলাম যার নাম মার্স। এই সিনেমার কনসেপ্ট এতটাই দুর্দান্ত আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো যে আপনারা কল্পনাও করতে পারবেন না। বর্তমানে মার্স থিয়েটারে মুক্তি পেয়েছে এবং দর্শকরা এটি দারুণ পছন্দ করছেন। যারা এখনও দেখেননি তারা দ্রুত দেখে নিতে পারেন। তবে আজ আমি এই সিনেমার পুরো কাহিনী আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সিনেমার শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় লস অ্যাঞ্জেলেস শহরে, যেখানে অপরাধের মাত্রা আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছিল। শহরের প্রতিটি কোণায় দাঙ্গা হাঙ্গামা আর বিশৃঙ্খলা লেগেই থাকত। অবস্থা এতটাই বেগতিক ছিল যে শহরের জেলগুলো কয়েদিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ বিচার পাচ্ছিল না, আর অপরাধীদের দাপট এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের সামলাতে গিয়ে অনেক সৎ পুলিশ অফিসার অকালে প্রাণ হারিয়েছিলেন। এমন এক চরম সংকটময় মুহূর্তে লস অ্যাঞ্জেলেস সরকার একটি বৈপ্লবিক ও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত একটি বিশেষ আদালত গঠন করে, যেখান থেকে কোনো অপরাধীর পালানোর পথ ছিল না। এই ব্যবস্থার নাম দেওয়া হয় মার্স কোর্ট। এই আদালতের নিয়ম ছিল অত্যন্ত ভয়ানক। এখানে অভিযুক্ত অপরাধীকে একটি বিশেষ চেয়ারে বসানো হয় এবং তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। অপরাধীর কাছে নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য সময় থাকত মাত্র ৯০ মিনিট। যদি এই ৯০ মিনিটের মধ্যে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারত, তবে ওই মার্স চেয়ার থেকে নির্গত একটি বিশেষ প্রক্রিয়ায় তার তাৎক্ষণিক মৃত্যু কার্যকর করা হতো, অর্থাৎ বিচার হতো একেবারে স্পটেই। বলা হয়, লস অ্যাঞ্জেলেসে এই মার্স কোর্ট চালু হওয়ার পর থেকে অপরাধের হার প্রায় ৬৮% কমে গিয়েছিল। গল্পের মূল মোড় ঘোরে ক্রিস রেমন্ড নামের এক ব্যক্তিকে নিয়ে। ক্রিস পেশায় একজন অত্যন্ত দক্ষ ডিটেকটিভ ছিলেন। তিনি নিজে অনেক অপরাধীকে ধরে এই মার্স কোর্টের মুখোমুখি করেছিলেন, কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি যে একদিন তাকেই এই মার্স কোর্টের মরণ ফাঁদে আটকা পড়তে হবে। ক্রিসের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার নিজের স্ত্রীকে হত্যার। যখন ক্রিসের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে ওই এআই চেয়ারে বন্দী অবস্থায় দেখতে পায়। সে প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ সে জানত সে কোনো অপরাধ করেনি। তাহলে সে এখানে কেন? ক্রিস বারবার চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকে। ঠিক তখনই স্ক্রিনে ম্যাডক নামের একজন এআই বিচারককে দেখা যায়, যিনি ক্রিসকে জেরা করা শুরু করেন। ম্যাডক তাকে জানান যে তার স্ত্রীর খুনের দায় তাকে এখানে আনা হয়েছে এবং এখন তাকেই প্রমাণ করতে হবে যে সে নির্দোষ। ক্রিস জানতই না যে তার স্ত্রী মারা গেছে। ম্যাডক তখন এআই এর সাহায্যে তাকে একটি ভিডিও ফুটেজ দেখান। সেখানে দেখা যায় তাদের নিজেদের বাড়িতেই তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার স্ত্রী ক্রিসের নাম উচ্চারণ করেছিলেন, আর এটাই ছিল ক্রিসের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। ভিডিওটি দেখে ক্রিস স্তব্ধ হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। ক্রিস কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রী আর নেই। বিচারক ম্যাডক তাকে বলেন যে সে চাইলে এআই এর সাহায্যে নিজের সম্পর্কে সব তথ্য যাচাই করতে পারে। ক্রিসের নির্দেশে এআই যখন তথ্য অনুসন্ধান শুরু করে, তখন সে জানতে পারে যে তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং এই খবর চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এখন ক্রিসের কাছে আর কোনো সন্দেহ রইল না যে তার স্ত্রী সত্যিই মারা গেছে। এরপর ম্যাডক তাকে সরাসরি প্রশ্ন করেন, তুমি কি তোমার স্ত্রীকে খুন করেছ? ক্রিস দৃঢ়ভাবে উত্তর দেয় যে সে এমন কাজ কখনোই করতে পারে না। কিন্তু এআই আদালত থেকে তাৎক্ষণিক জবাব আসে যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্রিসের দোষী হওয়ার সম্ভাবনা ৯৭.৭%। মার্স কোর্টের নিয়ম অনুযায়ী যাদের দোষী হওয়ার সম্ভাবনা ৮০%-এর বেশি, কেবল তাদেরই এই চেয়ারে আনা হয়। ক্রিসের ক্ষেত্রে এই হার ছিল অনেক বেশি। ম্যাডক তাকে সতর্ক করে দেন যে তার হাতে মাত্র ৯০ মিনিট সময় আছে। এর মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে এই চেয়ারই তার প্রাণ কেড়ে নেবে। তবে বিচারক তাকে একটি সুযোগ দেন, সে চাইলে এআই এর সাহায্য নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারে। সময় গণনা শুরু হয়ে যায়। ক্রিস বারবার বলতে থাকে যে সে আইনের লোক, সে অনেক অপরাধীকে এখানে এনেছে, তার সাথে এমন অন্যায় করা ঠিক হচ্ছে না। কিন্তু বিচারক সাফ জানিয়ে দেন মার্স কোর্টের কাছে সবাই সমান। সে অতীতে কি ছিল তা এখানে বিবেচ্য নয়। জেরার প্রথম ধাপে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন সকালে ক্রিস অফিসের জন্য বাড়ি থেকে বেরোলেও মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে আবার বাড়ির দিকে ফিরে এসেছিল। সে অফিসের ভেতরেও ঢোকেনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে বাড়িতে ফিরে এসে দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু তার স্ত্রী নিকোল দরজা খুলছিলেন না। নিকোল ভেতর থেকে খুব বিরক্ত আর বিচলিত ছিলেন। ক্রিস তখন হুমকি দেয় যে দরজা না খুললে সে অন্য চাবি দিয়ে ঢুকবে। নিকোল চিৎকার করে বলেন যে জোর করলে তিনি পুলিশে অভিযোগ করবেন এবং বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যাবেন। কিন্তু ক্রিস শোনেনি। সে জোর করে ভেতরে ঢোকে এবং প্রায় ২০ মিনিট পর বাড়ি থেকে বেরোয়। ঠিক তার পরেই তাদের মেয়ে ব্রিট বাড়িতে ঢুকে দেখে তার মা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছেন। এর মানে দাঁড়ায় ক্রিসই শেষ ব্যক্তি যে নিকলের সাথে ছিল এবং তাকে ছুরি আঘাত করে পালিয়েছিল।
এই দৃশ্য দেখে ক্রিস নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বিচারক তাকে আরও একটি ভিডিও দেখান, যেখানে দেখা যায় বাড়ি থেকে বেরোনোর পর ক্রিস একটি বারে গিয়ে প্রচুর মদ খায় এবং মানুষের সাথে মারামারি করে। এমনকি পুলিশ তাকে ধরতে এলে সে তাদের উপরও চড়াও হয়। ক্রিস দাবি করে যে তার কিছুই মনে নেই। ম্যাডক বলেন, হয়তো মারামারির সময় মাথায় আঘাত পাওয়ার কারণে সে সাময়িক স্মৃতি হারিয়ে ফেলেছে। ক্রিস যখন বাড়িতে 20 মিনিট ছিল, ঠিক তখনই খুনটি হয়েছিল। ম্যাডক জানতে চান সে সেদিন আবার বাড়িতে ফিরেছিল কেন। ক্রিস বলে তার কিছুই মনে পড়ছে না, তবে সে তার মেয়ের সাথে কথা বলতে চায়। ম্যাডক তার অনুরোধ গ্রহণ করেন এবং তাকে তার মেয়ের সাথে কথা বলার সুযোগ করে দেন। ক্রিস বিচারককে বলে যে সে তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসত, তাকে মারা তার পক্ষে অসম্ভব। তখন ম্যাডক সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে ক্রিসের ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকগুলো তুলে ধরেন। মার্স কোর্টের এআই সিস্টেম মানুষের ডিলিট করা মেসেজ, কল রেকর্ড আর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সব তথ্য সংগ্রহ করতে পারত। দেখা যায় বিয়ের প্রথম 20 বছর তারা খুব সুখে ছিল, কিন্তু ক্রিসের ঘনিষ্ঠ বন্ধু ডিটেকটিভ রের মৃত্যুর পর ক্রিসের জীবন এলোমেলো হয়ে যায়। সে ডিপ্রেশনে চলে যায় এবং প্রচুর মদ পান করে। সে তার পরিবারকে সময় দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে নিকলের সাথে তার প্রায়ই ঝগড়া হতো। এমনকি তাদের সম্পর্ক ডিভোর্স পর্যন্ত গড়িয়ে গিয়েছিল। ম্যাডক ক্রিসের মেয়ে ব্রিটের সম্পর্কেও কিছু গোপন তথ্য ফাঁস করেন। জানা যায় ব্রিট গোপনে নেশা করত এবং তার একজন বয়ফ্রেন্ড ছিল যাকে সে প্রতিদিন লুকিয়ে দেখতে যেত। ব্রিট একটি ভিডিওতে বলেছিল যে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। এসব শুনে ক্রিস যখন ভেঙে পড়ছে, তখনই ব্রিটের কল আসে। ব্রিট কাঁদতে কাঁদতে তার বাবাকে জিজ্ঞেস করে কেন তাকে গ্রেফতার করা হয়েছে। ক্রিস তাকে সান্ত্বনা করার চেষ্টা করে এবং বলে যেন সে কারও কথায় কান না দেয়। কিন্তু ক্রিসের শ্বশুর, যিনি ক্রিসকে আগে থেকেই অপছন্দ করতেন, তিনি ব্রিটকে ক্রিসের বিরুদ্ধে উস্কাচ্ছিলেন। ক্রিস ব্রিটকে বোঝায় যেন সে তার নানার কথা বিশ্বাস না করে। ইতিমধ্যেই 20 মিনিট পার হয়ে গেছে। ক্রিস ক্ষিপ্ত হয়ে বলে যে এই এআই সিস্টেম পুরোপুরি ভুয়া। তারা আগে থেকেই মানুষকে দোষী সাব্যস্ত করে রাখে এবং শেষে মেরে ফেলে। কিন্তু সময় তো থেমে থাকে না। ক্রিস তখন তার সহকর্মী অফিসার জ্যাকের সাথে কথা বলতে চায়। জ্যাক তখন ক্রাইম সিন অর্থাৎ ক্রিসের বাড়িতেই তদন্ত করছিল। ক্রিস ভিডিও কলের মাধ্যমে ঘরটি ভালো করে দেখতে চায়। সেখানে দেখা যায় নিকল খুনিকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত খুনি রান্নাঘরের একটি ছুরি দিয়ে তাকে হত্যা করে। ওই ছুরিতে ক্রিসের আঙুলের ছাপ পাওয়া গেছিল। ক্রিস যুক্তি দেয় যে সে প্রতিদিন ওই ছুরি দিয়ে সবজি কাটত, তাই ছাপ থাকা স্বাভাবিক। এছাড়া ঘরে তার চুল এবং ডিএনএ পাওয়া যাওয়াটাও অস্বাভাবিক নয়, কারণ ওটা তার নিজের বাড়ি। এরপর ক্রিস নিকলের ফোনের কল লিস্ট চেক করতে বলে। সে জানায় যে ঝগড়ার সময় নিকল কাউকে মেসেজ করছিল, কিন্তু ম্যাডক জানান যে নিকলের অফিসিয়াল ফোনে তেমন কিছু পাওয়া যায়নি। তখন ক্রিসের মনে পড়ে যে নিকল হয়তো দ্বিতীয় কোনো ফোন ব্যবহার করত। অনেক খোঁজাখুঁজির পর ক্রিসের গাড়ির ভেতর থেকে একটি অবৈধ এবং আনরেজিস্টার্ড ফোন উদ্ধার করা হয়। ওই ফোনের একটি ডায়াল করা নম্বর ট্র্যাক করে দেখা যায় তার লোকেশন হলিউড রেড জোনে। ম্যাডক সাথে সাথে জ্যাককে সেখানে যাওয়ার নির্দেশ দেন। এই নতুন তথ্যের ফলে ক্রিসের দোষী হওয়ার সম্ভাবনা 1% কমে 96.7% দাঁড়ায়। যদি এটি 92%-এর নিচে নামে, তবেই ক্রিসের প্রাণ বাঁচবে। জ্যাক হলিউড রেড জোনে পৌঁছে দাঙ্গার মধ্যে অনেক কষ্টে প্যাট্রিক বার্ক নামের এক ব্যক্তিকে আটক করে। জেরায় বেরিয়ে আসে এক বিস্ফোরক তথ্য। প্যাট্রিক ছিল একটি হোটেলের শেফ এবং নিকলের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। তারা এই অবৈধ ফোনের মাধ্যমে যোগাযোগ করত। ক্রিস এটা শুনে স্তব্ধ হয়ে যায়। প্যাট্রিক উল্টো ক্রিসকে দোষারোপ করে বলে যে ক্রিস তার স্ত্রীকে সময় দিত না বলেই নিকল অন্য পুরুষের কাছে গিয়েছিল। এই তথ্যের পর ক্রিসের ওপর আরও সন্দেহ বেড়ে যায় এবং তার দোষী হওয়ার সম্ভাবনা 98% পৌঁছে যায়। ক্রিস তখন সেদিনের ঝগড়ার আসল কারণ ব্যাখ্যা করে। 1 বছর আগে একটি অভিযানে ক্রিসের ভুলের কারণে তার বন্ধু রে মারা যায়। সেই অপরাধ বোধ থেকে ক্রিস মদ খাওয়া শুরু করে। খুনের দিন সকালে সে তার গাড়িতে মদের বোতল রেখেছিল, কিন্তু অফিসে গিয়ে দেখে সেগুলো নেই। সে বুঝতে পারে নিকল সেগুলো লুকিয়ে ফেলেছে, তাই সে রাগে বাড়িতে ফিরে আসে। বাড়িতে গিয়ে সে মদের বোতল চাইলে নিকল দিতে অস্বীকার করেন। রাগের মাথায় ক্রিস নিকলের প্রিয় একটি কাঁচের গ্লাস ভেঙে ফেলে, যার টুকরো লেগে ক্রিসের হাত কেটে যায় এবং সেই রক্ত নিকলের কাপড়ে লাগে। নিকল তখন রাগের মাথায় তার পরকীয়ার কথা স্বীকার করেন, যা শুনে ক্রিস আরও ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বারে গিয়ে মদ খায়। এই স্বীকারোক্তি শুনে ম্যাডক কিছুটা আশ্বস্ত হলেও বলেন কেবল কথা দিয়ে হবে না, প্রমাণ চাই। ক্রিসকে বাঁচতে হলে আসল খুনিকে খুঁজে বের করতে হবে। ক্রিস তখন নিকলের অফিসের সহকর্মীদের তালিকা পরীক্ষা করতে শুরু করে। সে জানতে পারে নিকল যে কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করত সেখানে বড় ধরনের চুরি হচ্ছিল। নিকল বিষয়টি জেনে ফেলায় এক ব্যক্তির সাথে তার প্রচণ্ড ঝগড়া হয়েছিল। ক্রিস ডিটেকটিভ জ্যাককে সেই ফ্যাক্টরির ডেটা চেক করতে বলে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় খুনের আগের 2 দিন বাড়ির আশেপাশে সন্দেহজনক কেউ ছিল না। কিন্তু ক্রিসের মনে পড়ে 2 দিন আগে তাদের বাড়িতে একটি পার্টি ছিল।
ক্রিস ফুটেজ খুঁটিয়ে দেখতে দেখতে তার মেয়ের একটি ভিডিওর কথা মনে করে। ব্রিড বলেছিল সে বেসমেন্ট কেকে শব্দ শুনেছিল। ক্রিস ফুটেজ জুম করে দেখে যে বেসমেন্টের দরজা সামান্য খোলা ছিল এবং সেখানে কেউ লুকিয়েছিল, অর্থাৎ খুনি বাইরের কেউ নয়, সে পার্টির দিন থেকেই বাড়ির ভেতর লুকিয়েছিল। ক্রিস বুঝতে পারে যে কেমিক্যাল চোরই নিকলকে মেরেছে, কারণ নিকল সব প্রমাণ হাতে পেয়ে গিয়েছিল। তদন্তে হোল্ট নামের এক ব্যক্তির নাম উঠে আসে যে অনেক ঋণে ডুবেছিল, কিন্তু হোল্ট জানায় যে আসল অপরাধী হল রব নামের এক ব্যক্তি। রব কেমিক্যাল দিয়ে ড্রাগস তৈরি করত এবং সে পার্টির দিন নিকলের সাথে কথা বলার জন্য বাড়িতেই থেকে গিয়েছিল। রবকে ট্র্যাক করে দেখা যায় সে একটি ট্রাক নিয়ে পালাচ্ছে। জ্যাক তার আস্তানায় গিয়ে দেখে রব সেখানে একটি শক্তিশালী বোমা বানিয়েছিল, যা দিয়ে সে বড় কোনো হামলা করার পরিকল্পনা করছে। ক্রিস তখন রবের অতীত ঘেঁটে এক ভয়াবহ সত্য জানতে পারে। রবের ভাই ডেভিড ওয়েব ছিল একজন অপরাধী, যাকে ক্রিসই ধরেছিল, এবং এই মার্স কোর্টই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। রব তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই পুরো ছক কষেছে। সে নিকোলকে মেরে ক্রিসকে ফাঁসিয়েছে এবং এখন সে মার্স কোর্ট ভবনটি উড়িয়ে দিতে চায়। আরও ভয়ের ব্যাপার হল রব ক্রিসের মেয়ে ব্রিটকেও অপহরণ করেছে। রবের আস্তানায় একটি বিস্ফোরণ ঘটে যাতে অনেক পুলিশ মারা যায় এবং জ্যাক আহত হয়। এদিকে ক্রিসের সময় শেষ হয়ে আসছিল। বিচারক ম্যাডক জানান যে ক্রিস এখন নির্দোষ প্রমাণিত হয়েছে এবং সে চাইলে চেয়ার খেতে উঠতে পারে। কিন্তু ক্রিস বুঝতে পারে সে উঠে গেলে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে এবং রবকে ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়বে। তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে চেয়ারেই বসে থাকে। ম্যাডক সতর্ক করেন যে 9 মিনিটের মধ্যে না উঠলে চেয়ারটি বিস্ফোরিত হবে। বাইরে রব ট্রাক নিয়ে মার্স কোর্ট ভবনের দিকে ধেয়ে আসছিল। পুলিশ ট্রাকটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্রিস বাধা দেয় কারণ ভেতরে তার মেয়ে আছে। শেষ মুহূর্তে ম্যাডক ড্রোন হামলা আটকে দেন। রব ট্রাক নিয়ে ভবনে ধাক্কা মারে, ফলে সিস্টেম বিকল হতে শুরু করে। ক্রিসের হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। ম্যাডক অনেক চেষ্টা করে শেষ সেকেন্ডে সিস্টেম অফ করেন এবং ক্রিস রক্ষা পায়। ক্রিস দৌড়ে গিয়ে রবের মুখোমুখি হয়। রব গ্রিটের মাথায় বন্দুক ঠেকিয়ে ক্রিসকে আত্মসমর্পণ করতে বলে। ক্রিস তখন একটি বুদ্ধি খাটায়। সে ম্যাডককে বলে রবের ভাই ডেভিডের মামলার শুনানি পুনরায় শুরু করতে। রবের সামনেই প্রকাশ পায় যে ডেভিড আসলে ওই খুনের সাথে জড়িত ছিল না। আসল সত্য হল ডিটেকটিভ জ্যাক একটি ফোন পেয়েছিল যা ডেভিডকে নির্দোষ প্রমাণ করতে পারত, কিন্তু জ্যাক নিজের কেরিয়ারের খাতিরে সেই ফোনটি ফেলে দিয়েছিল যাতে মার্স কোর্টের প্রথম বিচার সফল হয়। এই সত্য জানার পর রব ভেঙে পড়ে এবং ক্রিস তাকে কাবু করে ফেলে। সিনেমার শেষে একটি গভীর বার্তা দেওয়া হয়। বিচার ব্যবস্থা সে মানুষই চালাক বা এআই, ভুল হওয়ার সম্ভাবনা সবখানেই থাকে। অন্ধভাবে কোনো সিস্টেমের ওপর ভরসা করা যে কতটা বিপজ্জনক হতে পারে, মার্স মুভিটি আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এভাবেই শেষ হয় এক শ্বাসরুদ্ধকর কাহিনী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।